গরম ভাতের সঙ্গে নিজের জন্য বানানো ইলিশ মাছটা শাশুড়ি ডাস্টবিনে ফেলে দিয়েছিল, কারণ উনি মাছের গন্ধ সহ্য করতে পারেন না। আর আমার স্বামী বলেছিল আমি নাকি ইচ্ছা করে সবাইকে বিরক্ত করার জন্য মাছ রান্না করেছি। সেদিন রাতে খাবার টেবিলে ছেড়ে আমি নিজের ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু পরের দিন আমি যা করেছিলাম তাতে ওরা বারবার আফসোস করেছিল আগের রাতের আচরণের জন্য। রাতের খাবারের টেবিলে হঠাৎ করেই আমার স্বামী রায়হান চামচটা জোরে থালায় আঘাত করলো। টং করে একটা শব্দ হতেই সবাই চুপ হয়ে গেল। রায়হান ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কি কিছুই বোঝো না? মাছ রান্না করতেই হবে। তুমি তো জানো আমার মা মাছের গন্ধ একদম সহ্য করতে পারে না। আমি তখন ওর বাটিতে ডাল তুলে দিচ্ছিলাম। হাড়টা মাছ আকাশেই থেমে গেল। শান্ত গলায় বললাম, টেবিলে 8টা পদ আছে রায়হান, সবার জন্য আলাদা আলাদা খাবার করেছি। সে ঠোঁট বাঁকিয়ে বলল, একটা পদ কম হলে কি ক্ষতি হতো? এই বাড়ি কেউ মাছ পছন্দ করে না, তারপরও তুমি রোজ করে রান্না করেছো। কাকে বিরক্ত করতে চাও? আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, কাউকে না। আমি নিজের জন্য রান্না করেছি। অনেকদিন মাছ খাই না, আমার খুব ইচ্ছা করছিল। এতক্ষণ চুপ করে থাকা আমার শাশুড়ি সালেহা বেগম এমনভাবে তাকালেন যেন আমি টেবিলে খাবার না বিষ এনে রেখেছি। গলাটা শুকিয়ে গেল আমার, তবুও নিজেকে সামলে বললাম, আজ আমার জন্মদিন। বাবা বেঁচে থাকতে প্রতি জন্মদিনে আমাকে ইলিশ মাছ ভেজে খাওয়াতেন। সেই স্মৃতির জন্যই বানিয়েছি। কারো ভালো না লাগলে না খেলে হবে। টেবিলে তো আরো অনেক কিছু আছে। রায়হানের মুখ আরো শক্ত হয়ে গেল। এই গন্ধওয়ালা জিনিসের দরকার কি ছিল? মুহূর্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সারাদিন অফিস করে ফেরার পথে বাজারে গিয়েছিলাম। নিজ হাতে মাছ কিনেছি। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে পরিষ্কার করেছি। মশলা বেটে রান্না করেছি। শুধু নিজের জন্য, শুধু একটা দিনের জন্য। কিন্তু তাদের চোখে সেটা যেন ভয়ঙ্কর অপরাধ। টেবিলে রাখা বাকি 7টা পদ ছিল এই পরিবারের পছন্দ মতো। শাশুড়ির জন্য কম তেল মশলার সবজি, রায়হানের জন্য পেঁয়াজ ছাড়া মুরগির ঝোল, ননদ মেহরিনের জন্য ঘি ছাড়া পোলাও। কেউ কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে, সব আমার মুখস্থ। 5 বছরে একদিনও ভুল করিনি, কিন্তু আমার পছন্দের একটা খাবারও কি এই বাড়িতে জায়গা পাবে না? হঠাৎ সালেহা বেগম চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। কোনো কথা না বলে মাছের প্লেটটা হাতে তুলে নিলেন। আমি সঙ্গে সঙ্গে উঠে বললাম, আম্মা, প্লেটটা নামিয়ে রাখুন। তিনি শুনলেন না, সোজা রান্নাঘরের দিকে চলে গেলেন। আমি পেছন পেছন গেলাম, আর পরের মুহূর্তেই আমার চোখের সামনে পুরো মাছটা ডাস্টবিনে উল্টে ফেললেন। মনে হলো কেউ আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলল। আমি নিঃশ্বাস নিতে ভুলে গেলাম। ননদ মেহেরির নাক চেপে ধরে হেসে বলল, কি ভাবি, এখন এখন কাঁদবেন নাকি? 5 বছর হয়ে গেছে এ বাড়িতে এসেছেন, তারপরেও গ্রামের বাড়ির অভ্যাসগুলো ছাড়তে পারলেন না। কথাগুলো কানে ঢুকতেই মাথার ভেতর ঝাঁঝালো শব্দ উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক তখনই মনে পড়ল 5 বছর আগের একটা দিন। বিয়ের মঞ্চে বসে রায়হান আমার হাত ধরে বলেছিল, তোমার সব পছন্দ, তোমার সব পছন্দ অপছন্দ আমি সারা জীবন মনে রাখবো। সেই মানুষটাই আজ আমার দিকে তাকিয়ে আছে বিরক্তি নিয়ে। 5 বছর আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষের যত্ন নিয়েছি। কেউ অসুস্থ হলে রাত জেগে থেকেছি। কার কি খেতে ভালো লাগে, কি লাগে না, সব মাথায় রেখেছি। কিন্তু কিন্তু আমার কথা, আমার পছন্দ, আমার জন্মদিন কাউকে কি একবারও মনে করিয়ে দিতে হয়েছে? নাদিয়া রায়হানের কণ্ঠে ধমক। আমি তাকালাম।
সে আঙ্গুল দিয়ে টেবিলে চাপড়ে বলল, নাটক অনেক হয়েছে। কাল মেহরিনের বরের পরিবার আসবে। আমি চাই না কেউ তোমার এই মুখ দেখে অস্বস্তিতে বোধ করুক। আজ রাতেই রান্নাঘর গুছিয়ে ফেলো, আর কাল সকালে বাজার থেকে সবজি নিয়ে আসবেন। আমি ধীরে ধীরে এপ্রনটা খুলে চেয়ারের পেছনে রাখলাম। তারপর শান্ত গলায় বললাম, তোমরা নিজেরাই বাজার করবে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শাশুড়ি অবিশ্বাসের চোখে তাকালেন। কি বললে? আজ থেকে আমি এই বাড়িতে আর রান্না করব না। রায়হানের মুখ লাল হয়ে উঠল। আবার বলো। আমি এবার সরাসরি ওর চোখে চোখ রাখলাম। আমি আর রান্না করব না। মেহরিন সঙ্গে সঙ্গে হেসে উঠল। শুনেছেন ভাইয়া, ভাবি আমাদের খাবার দিয়ে ব্ল্যাকমেইল করেছে। তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, মা অসুস্থ, তবুও উনাকে দাঁড়িয়ে রান্না করতে হবে। আর ভাবি আমার করে ঘুমাবে, ভাবি আরাম করে ঘুমাবে। আমি আর একটা কথাও বললাম না। চুপচাপ নিজের ঘরের দিকে হাঁটলাম। দরজাটা বন্ধ করার ঠিক আগ মুহূর্তেই শুনলাম সালেহা বেগম বলছেন, মানুষকে যতই ভালোবাসো, কিছু মানুষ কোনোদিন কৃতজ্ঞ হয় না। কথাটা শুনে বুকের ভেতর কেমন যেন হেসে উঠল। কারণ 5 বছর ধরে কৃতজ্ঞতা কাকে বলে সেটা আমি তো খুঁজে পাইনি। ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, পর্দা টেনে দিলাম। তারপর বিছানার কোণে বসে ফোনটা হাতে নিলাম। বাইরে তখনও ওদের কথা শোনা যাচ্ছে। হঠাৎ হঠাৎ রায়হানের কণ্ঠ ভেসে এলো, ওকে নিয়ে মাথা ঘামিও না। ওর বাবা মা কেউ বেঁচে নেই, যাওয়ারও কোথাও নেই। 2 দিন রাগ করবে, তারপর ঠিক হয়ে যাবে। কথাগুলো শুনে বুকের ভেতরটা হিম হয়ে গেল। তাহলে এটাই ওর ধারণা, আমার কোনো আশ্রয় নেই বলে আমি সব অপমান সহ্য করে যাব। চোখের কোণে পানি জমে উঠল, কিন্তু এবার কান্না এলো না। বরং ভেতরে ভেতরে একটা সিদ্ধান্ত শক্ত হয়ে উঠল। ফোনে কন্ট্যাক্ট লিস্ট খুললাম। অনেকক্ষণ তাকিয়ে থেকে একটা নম্বরে কল দিলাম। ওপাশে কল রিসিভ হতেই আমি ধীরে ধীরে বললাম, আপনারা কাল সকালে চলে আসবেন। আমি রাজি। কথাটা বলে ফোন কেটে দিলাম। ঘরটা অন্ধকার হয়েছিল, আর আমার বুকের ভেতর জমে থাকা অপমান, কষ্ট আর অভিমান মিলে একটা ঝড় তৈরি করছিল। আমি কখনো চাইনি এমন সিদ্ধান্ত নিতে, কিন্তু ওরা আমাকে সেই জায়গায় ঠেলে দিয়েছে। আর পরের দিন আমি যা করেছিলাম সেটার জন্য ওরা বারবার আফসোস করেছিল। রাহান, রাহাত, তোর বোনকে আমার আশেপাশে ঘুরঘুর করতে মানা করিস, নয়তো খুব খারাপ হয়ে যাবে। ওপাশ থেকে কি বলল শুনতে পেলাম না। উনি আবারও বলে ওঠে, তোর বোনের এই ঘোরাঘুরিটা আমার জাস্ট বিরক্তি লাগে। তুই বুঝিয়ে বলে দিস, নয়তো আমি বোঝাতে গেলে আবার তোর ওই ন্যাকা বোনের কান্নার সীমানা থাকবে না। আমি কাকে কতটুকু ভালোবাসি তুই তো সেটা ভালো করেই জানিস। কার জন্য এতটা ভালো আছি সেটাও জানিস। তাই তাই আমাকে খারাপ হতে বাধ্য করিস না। তোর বোনকে বলে দিস। আর কিছু শোনার জন্য দাঁড়াতে পারল না ফিমা। মনটা এলোমেলো হয়ে যাচ্ছে ফিমার। অস্থির মন নিয়ে চলে এলো সেখান থেকে। এসেই নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে পড়ার টেবিলের ডান সাইডে ফায়ার নামটা কলম দিয়ে কেটে দিয়ে কাঁদতে লাগলো। উনি কি বলল, উনার জীবনে আগে থেকেই একজন আছে। উনি কাউকে ভালোবাসে, যাকে ছোট থেকে ভালোবেসে এসেছি। সে আবার না, সে আমার না, সে অন্য কারো। বুকের ভেতর প্রচণ্ড ব্যথা করছে। এই ব্যথা কিভাবে কমবে আমার? আমি তো শ্বাস নিতে পারছি না। আমার তো দম বন্ধ হয়ে আসছে। এই মানুষটাকে নিয়ে কত শত স্বপ্ন দেখেছি আমি, সেসবই স্বপ্নে রয়ে যাবে। আজ বুঝতে পারছি, এক
তরফা ভালোবাসার মধ্যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট। আল্লাহ কেন আমাকে এই কষ্টের মধ্যে ফেললা? আমি তো সইতেই পারছি না যে আমার হবে না, তার জন্য মনে কেন এত ভালোবাসা? সেদিনের বলা ওনার প্রতিটা কথার পিছনের কারণ তাহলে এটাই, ওনার জীবনে আগে থেকেই একজন আছেন, তাই উনি আমার ভালোবাসাটা বুঝেও না বোঝার ভান করে থাকতেন। প্রতি পদে পদে উনি আমাকে এভাবে অপমান করে করে গেছেন, আর আমি বোকা সেসব পাত্তা না দিয়ে নির্লজ্জর মতন ওনার পিছু পিছু ঘুরেছি। সি প্রেমা, তুই কবে এত নির্লজ্জ হলি? কথাটা বলেই ফিমা নিজেই নিজের গালে থাপ্পড় মারতে থাকে আর আহাজারি করে বলতে থাকে, হে আল্লাহ, তুমি কেন ফায়ানকে আমার করে এই দুনিয়াতে পাঠালে না? এই মানুষটাকে তো আমি বড্ড বেশি ভালোবাসি। সে অন্য কাউকে ভালোবাসে এটা জেনেও কিভাবে আমি তাকে ভুলে থাকবো? কিন্তু আমাকে তো তাকে ভুলে থাকতেই হবে। তার জীবনে কেউ না থাকতো, তখন না হয় নির্লজ্জর মতোই তার পিছে পড়ে থাকতাম। কিন্তু ওনার জীবনে তো একজন আছে, তাই আমাকে তাকে বলতেই হবে। বেশ, তাহলে তাই হোক। আমি কারোর জীবনে তৃতীয় কোনো ব্যক্তি হয়ে থাকতে চাই না। আর আর না চাইবো ওনার ক্ষতি। আমার ওনার জন্য মনে সুপ্ত ভালোবাসাটা না হয় আড়াল করেই রাখবো। উনি যাকে ভালোবাসে তাকে নিয়ে না হয় সুখী হোক, তবে উনার সামনে আর কখনো যাব না। উনার সামনে পড়লেই মনের অনুভূতিটা আর লুকাতে পারি না। আর আর এখন তো জেনে গেছি উনার জীবনে একজন আছে। এটা জানার পরও নিজেকে কিভাবে উনার সামনে ঠিক রাখবো? এই যন্ত্রণা যে কাটা গায়ে নুনের ছিটার মতো লাগবে। উনাকে সামনে দেখলে নিজ মনে সিদ্ধান্ত নিল ফিমা। সে দেশ ছেড়ে দিবে, স্টুডেন্ট ভিসা নিয়ে জাপান চলে যাবে। কিন্তু সেটা করতেও অনেক সময় লাগবে, কারণ তার নামে অলরেডি একটা পুলিশ কেস আছে, আর কাগজপত্রের ঝামেলা তো আছেই। তাই সে সিদ্ধান্ত নেয় আগে তাকে বাড়ি ছাড়তে হবে, নয়তো ফায়ান নামক লোকটার সাথে প্রতিনিয়ত দেখা হবে আর তার মনের ভেতর ঝড় বয়ে যাবে। চোখ মুছে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নিল ফিমা। রাহাতের সাথে কথা বলার জন্য রাহাতের রুমে গিয়ে দেখে রাহাত রিহানের সাথে খেলা করছে। ভাইয়া, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। ভাইয়া, আমি হোস্টেলে চলে যাব। রাহাত অবাক হয়ে তাকায় ছোট বোনের দিকে। অবাক হয়ে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে, কি বললি? ভাইয়া, আমি হোস্টেলে থেকেই এবার পড়াশোনা করব। প্রতিদিন এতটা রাস্তা জার্নি করতে ভালো লাগে না। তাছাড়া সামনে পরীক্ষা, আর তার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে। আমার স্বপ্নটা বড়, তাই হেলাফেলা করে সময় নষ্ট করতে চাই না। সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো বাড়িতে থেকেই করতে পারিস। জানি ভাইয়া এভাবে মানবে না, তাই একটু জেদ দেখিয়ে বললাম, আমি হোস্টেলে চলে যাব। মানে যাবই। আমাকে তুমি এটা নিয়ে বাধা দিবে না ভাইয়া। রাহাত ফিমার কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বলে ওঠে, কি কি হয়েছে ফিমা? কেন এমন করছিস? কেন কেন এমন করছিস? তুমি জানো না নাকি ফায়ানের মতো তুমিও সবটা বুঝে না বোঝার ভান করছো? ফায়ান যে অন্য কাউকে ভালোবাসে সেটা তুমি জানতে, আমি ফায়ানকে ভালোবাসি সেটাও তুমি জানতে। তাহলে কেন কেন তুমি আমাকে একবারের জন্য বললে না ফায়ানের জীবনে কেউ আছে? কেন বললে না ভাইয়া? কেন বললে না? কথাগুলো বলতে বলতেই ফিমা কান্নায় ভেঙে পড়ে। ফিমাকে এই অবস্থায় দেখে রাহাতেরও চোখে পানি চলে আসে। এক হাতে বোনকে জড়িয়ে ধরে রাহাত। শান্ত হ বোন, সবকিছুর পেছনে একটা কারণ আছে, যেটা তুই জানিস না। ফিমা রাহাতের থেকে নিজেকে ছাড়িয়ে বলে ওঠে, আমি আর কিছু জানতেও চাই না।
আমি হোস্টেলে চলে যাব, মানে যাবই, সেটা ব্যাখ্যা করে দাও। আর কোনোদিন ফায়ার নামক লোকটার সামনে আমি পড়তে চাই না। মন থেকে চিরতরে এই লোকটাকে মুছে দিয়ে জীবনটা নতুন করে গড়তে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যা বলছিস তাই হবে। ফিমা আর কিছু বলে না, চলে যায় সেখান থেকে। ফিমার চলে যাওয়া দেখে রাহাত নিজ মনে বলে ওঠে, তুই সবটা যতই সহজ ভাবছিস, সবটা ততটাও সহজ নয় রে বোন। দিয়ে কেটে গেছে অনেকদিন। ফিমা বাড়ি ছেড়ে এখন হোস্টেলেই থাকে। বৃহস্পতিবার সব বান্ধবীর বাড়ি গেলেও ফিমা হোস্টেলেই থেকে যায়। মন প্রাণ উজাড় করে যাকে ভালোবেসেছিল আজ তাকে ভুলতেই কত আয়োজন। একজনকে ভোলার অন্য বাড়ির কথাও ভুলে থাকার চেষ্টা করে। নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখে তাকে ফায়ানের কথা মতো না পড়ে। রাহান অনেকবার এসেছে ফিমাকে নিতে, কিন্তু সে যায়নি। আজ বুধবার। ফিমা ক্লাস শেষ করে বের হতেই পিছন থেকে ডেকে ওঠে কেউ, ফিমু। পরিচিত গলার আওয়াজ পেয়ে বুকটা ধক করে ওঠে ফিমার। গলাটা মুহূর্তেই চিনতে পেরে যায় ফিমা, কিন্তু পিছনে না ফিরে সোজা চলে যায় কমন রুমে। সেখানে গিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে চোখে মুখে ভালো করে পানি দিয়ে বেরিয়ে আসে সেখান থেকে। পিছন থেকে যেই ব্যক্তিটি ডাক দিয়েছিল সে এখন ফিমার সামনে এক পলকও ফায়ানের মুখের দিকে তাকালো না। ফিমা তাকালে হয়তো দেখতে পারতো ফায়ান তার দিকে কিভাবে তাকিয়ে আছে। কিরে কিরে তখন ডাকলাম, শুনলি না কেন? ফায়ানের নরম গলার কথা শুনে ফিমার মনটা এলোমেলো হয়ে ওঠে। যার সামনে না পড়ার জন্য বাড়ি ছাড়ল, আজ সেই সামনে। ফিমা নিজেকে সামলে আস্তে করে বলে ওঠে, ক্লাস আছে আমার, আসি। বাড়ি যাস না কেন এমনি? কবে যাবি বাড়িতে? জানি না, বলে চলে আসতে নিলে ফায়ান তার হাতে থাকা একটা শপিং ব্যাগ ফিমার হাতে ধরিয়ে দিয়ে বলে ওঠে, মা মা পাঠিয়েছে, খেয়ে নিস। ফিমা কিছু না বলে ব্যাগটা হাতে নিয়ে চলে আসে সেখান থেকে। ফায়ান নিষ্পলক চোখে তাকিয়ে থাকে ফিমার যাওয়ার দিকে। তাকিয়ে বলে ওঠে, পাথর হয়ে গেছিস। রিহান অসুস্থ অবস্থায় শুয়ে আছে। গতকাল থেকে খুব জ্বর। ছেলেটা নীলা পাশে বসে আছে। ওষুধ খাওয়ানোর পরও জ্বর কমে না। জ্বরের ঘোরেই রিহান বলে ওঠে, ফুফি, আতো আতো ফুফি। রিহানের কথা নীলা ফুঁপিয়ে কেঁদে ওঠে। গতকাল থেকে এভাবে কতবার যে ফিমার কথা বলল ছেলেটা। ফুফিয়ে যে বড্ড বেশি ভালোবাসে। ফোন দেয় ফিমার কাছে। প্রথম রিং হয়ে কেটে যায়। কিছুক্ষণ পর ফিমা কল ব্যাক করে। ভাবি কল দিছিলা? কান্না জড়িত কণ্ঠে নীলা বলে ওঠে, রিহান অসুস্থ, জ্বরের ঘোরে শুধু তোর কথা বলছে, একটু আসবি? আসছি। কথাটা বলেই ফোনটা কেটে দেয় ফিমা। রিহান অসুস্থ শুনে ফিমার মনটা খারাপ হয়ে যায়। যতই যাই হোক একমাত্র ভাইপোকে খুব আদর করে ফিমা রিহানের অসুস্থতার কথা শুনে আর নিজেকে আটকাতে পারে না। তাই কোনো আপত্তি না করে রওনা হয় বাড়ির উদ্দেশ্য। 25 দিন পর আজ ফিমা তার বাড়িতে যাচ্ছে। জানালার পাশে দাঁড়িয়ে আমি বাইরে তাকিয়েছিলাম। বাড়ির ভেতরে অস্থিরতা যেন ধীরে ধীরে আরো বাড়ছিল। কিন্তু আমার ভেতরেও অদ্ভুত এক শান্তি। অনেকদিন পর মনে হচ্ছিল আমি আর পালিয়ে বেড়াচ্ছি না, নিজের জন্য দাঁড়ানোর চেষ্টা করছি। হঠাৎ দরজায় মৃদু শব্দ হলো। নাদিয়া। রায়হানের গলা। আগের মতো রাগ ছিল না, ছিল এক ধরনের অস্বস্তি। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, তারপর বললাম, আসুন আসুন। রায়হান ঘরে ঢুকলো। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে রইল। যে মানুষটা গতকাল পর্যন্ত আমার চোখের
পানি দেখতে পায়নি। আজ তার চোখে যেন প্রশ্ন, তুমি তুমি আমাকে আগে কেন বলনি? আমি অবাক হয়ে তাকালাম। কি বলিনি? এই ব্যাপারে। আমি হালকা হাসলাম। কোন ব্যাপারে রায়হান? আমার কষ্টের ব্যাপারে, নাকি আমার চলে যাওয়ার ব্যাপারে? তুমি কি সত্যি? কথাটা শুনে সে মাথা নিচু করলো। তুমি কি সত্যিই চলে যাবে? আমি জানালার দিকে তাকালাম। জানি না। জানো না? হ্যাঁ, কারণ এতদিন আমি শুধু এই বাড়িটাকে নিজের ভেবেছি, কিন্তু আজ বুঝলাম নিজের বলতে গেলে শুধু চারটে দেওয়াল থাকলেই হয় না। রায়হান কিছু বলতে গিয়েও থেমে গেল। ঠিক তখনই বাইরে থেকে সালেহা বেগমের গলা এলো, নাদিয়া, একটু বাইরে আসো মা। মা। ডাকটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। এই ডাকটা কতবার চেয়েছিলাম, কিন্তু আজ কেন যেন এত দেরিতে পাওয়ার ভালোবাসার মতো লাগছিল। আমি ধীরে ধীরে বাইরে গেলাম। ড্রয়িং রুমে কয়েকজন মানুষ বসে আছে। তাদের মধ্যে একজন মধ্যবয়স্ক মহিলা আমাকে দেখে উঠে দাঁড়ালেন। তুমি নাদিয়া? আমি মাথা নাড়লাম। মহিলাটি মৃদু হেসে বললেন, তোমার বাবা তোমার কথা অনেক বলতেন। বাবার কথা শুনেই আমার চোখ ভিজে গেল। আমার বাবা? মহিলাটি ব্যাগ থেকে একটা খাম বের করলেন। এটা তোমার জন্য রেখে গিয়েছিলেন। আমার হাত কাঁপতে লাগলো। খামটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। বাবা, আমার বাবা, যার মৃত্যুর পর মনে হয়েছিল পৃথিবীতে আমার আর কেউ নেই। ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে ছোট্ট একটা চিঠি, বাবার হাতের লেখা। চোখ ঝাপসা হয়ে আসছিল। চিঠিতে লেখা, নাদিয়া, জীবনে কখনোই এমন জায়গায় থেকো না যেখানে তোমার সম্মান প্রতিদিন একটু একটু করে মরে যায়। মনে রেখো, তুমি কারো দয়া পাওয়ার জন্য জন্মাওনি। তোমার নিজের একটা পরিচয় আছে। যদি কখনো মনে হয় তুমি একা, তাহলে মনে করবে তোমার বাবা তোমার পাশে আছে। আর পড়তে পারলাম না। চোখে পানি গড়িয়ে পড়ল। সালেহা বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন। মেহরিনের মুখেও আর আগের সেই আত্মবিশ্বাস নেই। রায়হান স্থির হয়ে দাঁড়িয়েছিল। মহিলাটি ধীরে বললেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে।